হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামী আমার অনেক যত্ন নিতেন। তিনি আমার জন্য দামি দামি জিনিস কিনে আনতেন, যদিও তার কাছে তেমন টাকা থাকত না। আমি অবাক হতাম যে তিনি এত জিনিস কোথা থেকে পান, কিন্তু এই একটা কাজে আমি অনেক খুশি হয়ে যেতাম যে সে আমার পছন্দের খাবার এবং জিনিসপত্র নিয়ে পছন্দের খাবার এবং আসত, কিন্তু রাতে সে অন্য ঘরে গিয়ে ঘুমাত। আমি অবাক হতাম যে সে যদি আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে, তাহলে সে আমার প্রতি এত উদাসীন কেন? কেন সে আমার কাছে আসে না? আমার সাথে কথা বলে না? কেন আমার প্রতি তার এই উদাসীন ভাব? আমি একদিন রাতে তার ঘরে লুকিয়ে পড়ি, যাতে সে ঘরের মধ্যে কি করে আমি জানতে পারি। কেন সে আমার ঘরে ঘুমায় না? তারপর আমি আমার স্বামীকে এমন কাজ করতে দেখলাম যে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। কেননা আমার স্বামী, আমার নাম সীমা। আমি দেখতে অনেক সুন্দরী। আমার বৌদি আমার সৌন্দর্যকে হিংসা করত এবং আমার সাথে খারাপ ব্যবহার করত, আর বলতো একদিন তোর সৌন্দর্যের অহংকার ধুলো মিশিয়ে দেব। আমি বলতাম আল্লাহকে অন্তত ভয় পাও, আর আমি তোমার কি ক্ষতি করেছি? মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই, কিন্তু যতদিন আমার মা বেঁচে ছিলেন ততদিন সংসারের সব দায়িত্ব আমার হাতে ছিল। আমার দাদাও আমাকে চোখে দেখতে পারত না। ও সব সময় বলতো আমার বউয়ের উপর মাতবরি করবি না। আমিও একটু রেগেছিলাম, কারণ আমি উল্টোপাল্টা কিছু সহ্য করতে পারতাম না। যেমন বৌদি যদি মাকে সময় মতো খাবার না দেন বা নষ্ট খাবার দেন, তাহলে আমি অনেক রেগে যেতাম। একদিন বৌদি আমার মাকে নষ্ট খাবার খেতে দিয়েছিল। যেহেতু মা সুগারের রোগী, তাই আমি বৌদিকে বললাম, মায়ের স্বাস্থ্য এমনিতেই অনেক খারাপ, তুমি যদি খাবার রান্না নাই করবে তাহলে আমাকে বললে না কেন? তুমি কি নষ্ট খাবার খাইয়ে মাকে শেষ করে ফেলতে চাও? এই ইস্যুতে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। আমার দাদা বৌদিকে সমর্থন করে বলেছিল, তোকে তো আমি একদিন এমন সোজা করব যে তখন বুঝতে পারবি বৌদির সাথে ঝগড়া করার পরিণাম। তুই ছোট হয়ে তোর বড় বৌদির সাথে এভাবে কথা বলছিস। আমি বললাম, ছোট বা বড় ব্যাপারটা তা না, সে যদি কিছু ভুল কাজ করে তাহলে আমি অবশ্যই বলবো। সেই দিনের ঝগড়া শুনে মায়ের শরীর অনেক খারাপ হয়, তাই তাকে আমরা হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে তিনি 4 দিন লড়াই করে অবশেষে আমাদের সবার মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যান। মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমি অনেক দুঃখ পেয়েছি। এরপরে একদিন রাতে দাদা রুমে এসে বলল, মা আর এই পৃথিবীতে নেই। তোর কিছুর প্রয়োজন হলে আমি তো আছি, আমাকে জানাস। দাদা আরও বলল, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আগামী রবিবার তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, কি? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি? তুই বিয়ে করে স্বামীর বাড়িতে গেলে সেটাই তোর জন্য ভালো হবে। দাদার উপর আমার এতটা রাগ হচ্ছিল যে ওকে বলতেও পারলাম না যে কার সাথে আমার বিয়ে। ও আরও বলল, সবে মাত্র মা এই পৃথিবী ছেড়ে চলে গেল, মনের মধ্যে যদি বিয়ে নিয়ে কোনো স্বপ্ন থাকে সেটা মনের মধ্যেই রাখ। আমি তোর বিয়ে ধুমধাম করে দিতে পারবো না। একথা বলেই ও আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি বালিশে মাথা দিয়ে কাঁদতে থাকলাম। তারপর মনে মনে নিজেকে এইভাবে সান্ত্বনা দিলাম যে একদিন তো আমার বিয়ে হবেই, সেখানে আমার নিজের সংসার হবে, কারো দাসত্ব করতে হবে না। বৌদির অত্যাচার থেকে অন্তত বেঁচে যাব, এইসব ভেবেই দিন পার হচ্ছিল আমার। কিন্তু বিয়ের দিন এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার দাদা কেমন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এটাতে নিশ্চয়ই বৌদির কোনো চাল আছে, কারণ বৌদি আমাকে শত্রু ভাবত। আমি মনে মনে জানতাম যে কোনো একদিন বৌদি আমার উপর প্রতিশোধ নেবে, আর আজকে উনি সেটাই করেছেন। আর আজকে সে সফলও হয়েছে, কারণ সোমার স্বামী অদ্ভুতভাবে বসে আছে, যাকে দেখে একটা ছোট সন্তানের মতো বলে দিতে পারবে যে সে একজন সাধারণ মানুষ না, বরং একজন পাগল। কেননা ও একটা ললিপপ নিয়ে খাচ্ছিল, চুলগুলো এলোমেলো, কাপড় তো নতুনই পড়েছিল কিন্তু এত ময়ল করে ফেলেছে যেন কোনো ছোট ছেলে মাটি নিয়ে খেলা করেছে। ওকে দেখে সবাই বুঝতে পেরেছে আমার স্বামী পাগল। আত্মীয় স্বজন না থাকায় আশেপাশের কিছু লোক এসেছিল, তারাও বলতে থাকল নিশার স্বামী পাগল। ওর দাদা বৌদি ওর উপর একই ধরনের প্রতিশোধ নিল। মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই ওর কপাল পুড়ল, এমন একটা সুন্দর মেয়েকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে।
আমার বিয়ে হয়ে গেল, এখন আমার বিদায় হতে যাচ্ছে। আমার চোখ থেকে পানি পড়ছিল, আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু কাঁদতেও পারিনি, আমার কান্না দেখারও কেউ যে নেই। মাকে অনেক মিস করছিলাম আমি। মা বেঁচে থাকলে আমার সাথে এইসব হতো না। আমার বৌদি দাদাকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু দাদা একবারও ভাবেনি যে সে তার নিজের বোনকে একটা পাগলের সাথে বিয়ে দিচ্ছে। এ আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে আমাকে? আজকাল লোকজন তাদের মেয়েদের বিয়ে এমন ছেলের সাথেও দেয় না যার কাছে চাকরি বাকরি নেই। আর এর তো মাথায় ঠিক নেই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম বিয়েতে না করেই দিই। কিন্তু তাতে কি হতো? একটা নাটক তৈরি হতো। এরপর ওরা আমাকে ধরে বিয়ে দিত। তাই আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে চুপচাপ বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় দাদা আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলাম। সবাই এটা দেখে বলছিল, একে অপমান কেরই উচিত। আমার বৌদি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে এলে আমি তার সাথে কথাই বলিনি। কারণ সে আগেই সবার সামনে বলেছিল, তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখন এই বাড়ি থেকে বিদা হও। তার যতই রাগ থাক না কেন, কোনো বৌদি তার নন্দের বিদায়ের দিন এইরকম কথা বলে না। আমার প্রতি কেমন ব্যবহার হচ্ছিল উপর থেকে আল্লাহ দেখছে। কিন্তু আমার বিশ্বাস ছিল যে আল্লাহর প্রতি ছিল যে তিনি ন্যায় বিচার করবেন। এখন আমার সময় অনেক খারাপ যাচ্ছে, আমার স্বামী পাগল। কিন্তু ওদের বাড়িটা অনেক বড় ছিল, বাড়িতে 6টা রুম আছে, আর ওর একটা ভাই আছে। আমি ভেবেছিলাম সেও এই বাড়িতেই থাকে। কিন্তু যখন রাতে তার পরিবর্তে তার ভাই আমার রুমে এলো, আমি অনেক ভয় পেয়ে গেলাম। সে বলল, বৌদি চিন্তা করো না, আসলে এটা আমারও বাড়ি। কিন্তু অন্য জায়গায়ও একটা বাড়ি আছে, সেখানে আমার স্ত্রী সন্তান থাকে। এখন তোমাকেই একে দেখে রাখতে হবে। ব্যাপারটা হলো কি, আমার স্ত্রীর সাথে দাদার বনে না, মা বাবাও নেই, এখন শুধু তুমি আর আমার দাদা এই বাড়িতে থাকবে। যদি বুঝতে না পারো কোথায় কোনো জিনিস আছে, তাহলে আমাকে ফোন করো। দেওয়ালে আমার ফোন নাম্বার লেখা আছে। আর যদি দাদা তোমাকে অনেক বিরক্ত করে, তাহলে আমাকে ফোন করো। কিন্তু দেখো ভাবি, আমিও সংসারী লোক, আর আমার বউ আমার এখানে আসা পছন্দ করবে না। যদি অনেক জরুরি প্রয়োজন হয়, তবেই আমাকে ফোন করো, না হলে পরিস্থিতি নিজে সামলানোর চেষ্টা করো। কারণ এখন এ তোমার স্বামী এবং তোমাকেই একে সামলিয়ে রাখতে হবে। আমি বুঝতে পারছি আমার অবস্থা কতটা খারাপ হতে চলেছে। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম, আর কী বা করতে পারি আমি? সে বলল, তুমি চিন্তা করো না, মাথার উপর আল্লাহ আছেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি সে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু তারপর আবার বলল, আমি তোমাকে বোঝাতে চাইছি যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বেশি চিন্তা করো না। জানি না কেন সে একই কথা দুইবার বলল, আর কেন এত আওয়াজ করে বলল। এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারলাম না, তাই আমি বললাম, ঠিক আছে। আমার স্বামী অন্য রুমে বসেছিল, আমি তাকে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। এই ঘরটা মনে হয় তারই, কারণ ঘরে অনেক ভাঙা জিনিসপত্র এবং খেলনা পড়ে আছে। হয়তো তার মনটা শিশুর মতো। হঠাৎ তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম আমাকে কিছু বলবে বা কোনো পাগলামি করবে, কিন্তু সে কিছুই করল না। আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল ভিতর থেকে দরজা বন্ধ করে দেই, কিন্তু তেমন কিছুই করলাম না আমি। বলতে অনেক অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এত শান্তির ঘুম আগে কখনো ঘুমাইনি। ঘুম থেকে উঠে চোখ খুলে ভয় পেয়ে গেলাম। আমি দেখি সামনে আমার স্বামী বসে আছেন। তারপর টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ টেবিলের উপর নাস্তা রাখা দেখে আমার মনে হচ্ছে সকালেই দোকান থেকে আনা। আমি তার দিকে তাকালাম, তারপর চারপাশে দেখলাম, কারণ আমার মনে হচ্ছে তার ভাই নাস্তা নিয়ে এসেছে। কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। বাইরের দরজা তখনও বন্ধ। রাতে আমি নিজেই তালা দিয়েছিলাম। আমার স্বামী আমাকে নাস্তা করতে বলল এবং সেও নাস্তা করতে বসে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এটা জানে যে আমরা বিবাহিত, তাই বাজার থেকে নাস্তা এনেছে, তাহলে এ কিসের পাগল? কিন্তু তারপর সে একটা অদ্ভুত গান গাইতে থাকল, এটা মনে হয় কোনো কার্টুনের গান। তখন ভাবলাম হয়তো ওর ক্ষুধা পেয়েছিল, তাই বাজার থেকে নাস্তা নিয়ে এসেছে। কাছে টাকা থাকলে তো এই কাজ যে কোনো ছোট মানুষেরা করতে পারবে। যাই হোক, তারপর নাস্তা করে ঘর পরিষ্কার করা শুরু করলাম। জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে এই সংসার কিভাবে চলে। কিন্তু এই মুহূর্তে বাড়িতে দরকারি সব জিনিসপত্র আছে। আমি ওর ভাইয়ের নাম্বারে ফোন করলাম, পাওয়া গেল না। আমি দুপুরের খাবার রান্না করলাম, এইভাবেই দিন চলতে থাকল। তারপর কয়েকদিন হঠাৎ আমার স্বামী কোথাও চলে গেছে।
আমি টেনশনে পড়ে গেলাম, ভাবলাম হয়তো সে বাড়ি ছেড়েই চলে গেছে। তাই ওর ভাইকে ফোন করলাম। সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে ও কোথাও চলে যায়, কিন্তু আবার ঠিকই ফিরে আসে, চিন্তার দরকার নেই। ও রাতের মধ্যেই ফিরে আসবে, যদি রাতেও ফিরে না আসে তাহলে তুমি আমাকে বলো। আমি বললাম, ঠিক আছে ভাই। রাত হলে আমার স্বামী ফিরে এলো, তার হাতে কিছু একটা ছিল। তিনি আমার হাতে সেটি দিলেন, আমি সেটি খুলে দেখলাম ভিতরে ফুল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি অবাক হয়ে গেলাম, ও ফুলটা আমার হাতে রেখে নিজের রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলাম ঘরটার ভিতর থেকে বন্ধ। এখন আমার দিনগুলো ভালোই যাচ্ছে, যেমন ভেবেছিলাম তেমন কিছুই হচ্ছে না। বরঞ্চ আমার স্বামী প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন, আমি জানি না সে কোথা থেকে টাকা পায়। বাড়িতেও সব বাজার ছিল। তারপর একদিন বাড়ির বাজারপত্র শেষ হতে শুরু করলে সে এসে আমাকে 10,000 টাকা দিল। ওর ভাই এসে আমাকে 20,000 টাকা দিল। আমি বললাম, এই সংসারও তুমিই চালাও? সে বলল, এরকম কোনো ব্যাপার না। আসলে আমাদের দুই ভাইয়ের নামে কিছু দোকান আছে, মাসে 40,000 টাকা ভাড়া আমরা সেইখান থেকেই পাই। আজকে 1 তারিখ, তাই আমি তোমাকে টাকা দিতে এসেছি। আমি বললাম, ঠিক আছে, আমি বাজারগুলো করে নিব। এই বাড়িতে টিভিও ছিল, এসিও ছিল, দরকারি সব জিনিসই ছিল। একদিন আমার দাদা আর বৌদি এখানে এসে পড়ে। ওরা জানত যে ওরা আমাকে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন ওরা নিশ্চয়ই দেখতে এসেছে আমার কি অবস্থা হয়েছে। কিন্তু আমাকে দেখে ওরা অবাক হয়ে গেল। আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। আমার বৌদি জিজ্ঞেস করল, এই শাড়িটা কে দিল? এরা তো মাত্র 2টা শাড়ি কিনেছিল। আমরাও তো তোমার জন্য কোনো শাড়ি কিনিনি। আমি বললাম, এটা আমার স্বামী আমার জন্য এনেছে। বৌদি বললেন, তোমার স্বামী তো ঠিক করে কথাই বলতে পারে না, তো ঠিক করে ও তোমার জন্য শাড়ি আনলো কিভাবে? আমি বললাম, ও আমাকে এনে দিয়েছে। আর তোমাকে বলেছে ও ঠিকভাবে কথা বলতে পারে না। চলো তোমাকে আমি দেখাই ও আমার জন্য কি কি এনেছে। আমি যখন আমার বৌদিকে সব জিনিস দেখালাম, সে অবাক হয়ে গেল। বৌদি বললেন, ও এত জিনিস কোথা থেকে আনছে, চুরি করে আনছে না তো? আমি বললাম, মোটেও না, এগুলো দেখে বুঝতে পারছো না, এগুলো একেবারে নতুন। ওরা ভেবেছিল আমার সাথে অনেক খারাপ কিছু হবে, কিন্তু যখন দেখল আমার সাথে কিছুই খারাপ হয়নি, তখন ওরা টেনশনে পড়ে গেল। আমি আমার দাদাকে বললাম, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি। এখানে আমি অনেক সুখেই আছি। এই বাড়িতে আমার কোনো কিছুর অভাব নেই। আমরা গরিব মানুষ, বিয়ে হলে আমাদের মতো কোনো গরিবের সাথেই হতো। কিন্তু এদের অবস্থা আমাদের থেকে শত গুণ ভালো। এই দেখো দেখো, এদের বাড়িতে এসিও আছে, যদি গরম ও পড়ে তবুও আরামে ঘুমাতে পারি। আমার বৌদির মুখ হা হয়ে গেল। আমি জানতাম বাড়িতে গেলেই দাদার সাথে ঝগড়া করবে, এটাই ভালো। ওরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে। কিন্তু আমার স্বামী কখনো আমার সাথে এরকম করে না। আমার স্বামী আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন আর আমার যত্ন নেয়। একদিন হাঁটার সময় হোঁচট খেয়ে পা কেটে গেলে আমার স্বামী আমার পায়ে ব্যান্ডেজ করে দেন। কিন্তু রাত হলেই তিনি অন্য ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিতেন। আমি অনেক টেনশনে ছিলাম, এটা কেমন ব্যাপার? তার সাথে কথা বলতে হবে। আমি সিনেমাতে দেখেছি যে ভালোবাসায় মানুষ সুস্থ হয়ে যায়। আর ও যদি সুস্থ হয়ে যায় তাহলে সে দারুণ মানুষ হতে পারে। কারণ সে সুন্দর একজন মানুষ, টাকারও অভাব নেই তার, বাড়িও নিজেদের। যদিও ঠিক হয়ে যায় তাহলে আমার জীবন সেট হয়ে যাবে। কিন্তু ও আমার সাথে তেমন কথাই বলতো না। আস্তে আস্তে আমি বুঝতে শুরু করি যে এখানে যাই রহস্য থাক না কেন, তা ঘরের সাথে সম্পর্কিত। কারণ আমার স্বামী ওই ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে রাখতেন। তাই আমি মনে মনে ভাবলাম যে সে রুমের মধ্যে কি করে তা আমাকে জানতেই হবে। আমি একবার ওই ঘরে গিয়েছিলাম, সেখানে সেরকম কিছুই ছিল না। আমার বৌদি লোকেদের কাছে বলতে শুরু করেছিল যে ওর বিয়ে পাগলের সাথে হয়েছে, কিন্তু ও অনেক সুখে আছে। এই কথাটা আমার কানে পৌঁছালে আমি বলতাম যে হ্যাঁ, আল্লাহকে ধন্যবাদ, আমি অনেক খুশি। আমাদের সবকিছু আছে, আমার কাছে টাকাও আছে, আর সংসারের সব দায়িত্ব আমার হাতেই। স্বামী আমার খেয়াল ও রাখেন এবং আমার জন্য নতুন নতুন জিনিসও নিয়ে আসতেন। তিনি কোথায় যেতেন আমি জানি না। আমি একবার তার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি পথ চিনতাম না, তাই আমি ফিরে আসি। ও রাস্তাঘাট অনেক ভালো করেই চিনত। হয়তো ছোটদের সাথে খেলতে কোনো বাগানে গিয়েছিল। কারণ তার কাছে ছোটদের খেলার অনেক কিছু ছিল, তাই আমি এই বিষয়ে অনেক বেশি মনোযোগ দিলাম না। কিন্তু আমাকে অবশ্যই দলাম না।
কিন্তু আমার জানতে হবে সে ঘরে বসে কি করে এবং সে দিনের বেলাও ঘরে তালা দিয়ে বাইরে যেত। একদিন আমি তালা লুকিয়ে ফেললাম। তালা খুঁজে না পেয়ে সে ঘর খোলা রেখেই বাইরে চলে যায়। আমার প্ল্যান ছিল যে আমি আগে থেকেই ঘরের ভিতরে লুকিয়ে থাকব এবং সে যখন রুমে ঢুকবে তখন আমি জানতে পারব সে ঘরের ভিতর কি করে। কিন্তু বাড়িতে ফিরে সে আমাকে না দেখতে পেয়ে খুঁজতে থাকল। আর মাঝে মাঝে আমার সাথে একটা কথাও বলতো। আমার নামটাও মুখস্থ করে ফেলেছে। সেজন্য সে আমাকে আমার নাম ধরে ডাকত। মাঝে মাঝে ওকে দেখে আমার অনেক খারাপ মনে হতো, এও তো কারো সন্তান। সে এত সুন্দর একজন ছেলে, এর সাথে কি এমন হয়েছে যে একেবারে পাগল হয়ে গেছে? সম্ভবত তার সাথে কি কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমি তার ভাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে কিছুই বলেনি। শুধু বলেছিল সময়ের সাথে সাথে তুমি সবকিছু জানতে পারবে। এটা কেমন কথা, সময়ের সাথে সাথে আমি সবকিছু কিভাবে জানব? আমি আমার স্বামীর ছোটবেলার একটা ছবি খুঁজে পেয়েছিলাম, যেখানে মনে হচ্ছিল যে সব বাড়ির মধ্যে সেই সবচেয়ে সুন্দর ছেলে। আমার মনে এইসব অদ্ভুত প্রশ্ন আসছিল। আমার স্বামী আবার আমার জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছে। ঘরে গিয়ে ও বুঝতে পারল যে আমি ঘরে নেই, তাই জিনিসটা ওখানেই রেখে দিল। আমি জিনিসটি রাখার আওয়াজ শুনতে পেলাম। তারপর তিনি নিজের ঘরে ঢুকলেন, আমি ওই ঘরেই এক কোণে লুকিয়ে রইলাম। তিনি দরজা ভিতর থেকে লক করে চেয়ারে বসলেন। আমি লুকিয়ে থেকে ওর দিকে তাকিয়ে রইলাম। সে বুঝতেও পারেনি যে আমি ঘরের ভিতরে। সে মাথা নিচু করে এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল সে বড় কোনো কথা ভাবছে। মুখটা উপরে তুললে দেখলাম মুখের পাগলাটে ভাবটা চলে গেছে। আমার কিছু গড়বড় মনে হলো। কিছু একটা আছে যেটা স্বাভাবিক না। কিছুক্ষণ পর সে পকেট থেকে একটা স্মার্টফোন বের করল। ফোন ও কোথায় পেল? আর ফোনটা একদম ঠিকঠাক, কোথাও ভাঙ্গা নেই, যেখানে ওর সব কিছুই ভাঙ্গা। ফোনে সে একজনের সাথে কথা বলতে শুরু করেন এবং যখন সে কথা বলতে শুরু করেন তখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সে একজন নরমাল মানুষের মতো কথা বলছে। সে ফোনে বলল যে আমি তোমাকে আগেই বলেছিলাম এই টাকাটা ব্যবসায় দিতে, যা আমার ভাগ্যে থাকবে তাই ফেরত পাব। আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার স্বামী পৃথিবীর সামনে পাগল হয়ে এখানে বসে বিজনেসের ডিল করছে, কিন্তু ও সকলের সামনে, এমনকি ওর স্ত্রী আমাকেও মিথ্যা কথা বলেছে। সে অন্তত আমাকে বলতে পারত। আমার ওর সামনাসামনি আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপর ভাবলাম দেখা যাক ও কি করে। কিছুক্ষণ পরে পকেট থেকে অনেক টাকা বের করে একপাশে রাখল, তারপর আবার কাউকে ফোন করল। এবার আমি বুঝতে পারলাম ও কাকে ফোন করেছে। ও ওর ভাইকে ফোন করে বলল, আমার মন চাইছে আমি লিমাকে সবকিছু বলে দেই, ও আমার স্ত্রী, আমি ওর সাথে থাকতে চাই। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, তাড়াহুড়ো করো না। তখন আমার স্বামী বলল, তাড়াহুড়ো কোথায়? আমাদের বিয়ে হওয়া 4 মাস হয়ে গেছে। যখন আমার কথা উঠল আমি বাইরে বেরিয়ে এলাম। ও আমাকে দেখে ওর মুখ হা হয়ে গেল আর ফোনটা একপাশে রেখে দিল। আমাকে বলল, এসব কি আর কেন সকলের সামনে পাগল সেজে থাকো? আমি সবকিছু শুনে নিয়েছি। আমাকে সব সত্যিটা বলো, ব্যাপারটা কি? আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। তখন সে বলল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমি জানি না, আমার একা একাই কান্না পাচ্ছে, আমাকে বলো ব্যাপারটা কি? সে আমাকে যা বলল তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, আমি এই এলাকার সবচেয়ে বুদ্ধিমান আর শিক্ষিত ছেলে। আমি একটা ভালো চাকরিও করতাম, আমি এখনো ওই চাকরিতে আছি। আমি সারা রাত বসে অনলাইনে কাজ করি। আমি বললাম, তাহলে তুমি পাগলের ভান করে থাকো কেন? তখন তিনি বললেন যে আমার কয়েকজনের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু আমি জানতাম না যে তারা এতটা খারাপ। একদিন আমরা ঘুরতে গেছিলাম, সেখানে আমাদের সাথে একজনের ঝগড়া হয় এবং ওদের হাতে লোকটি শেষ হয়ে যায়। তার সম্পূর্ণ দোষ আমার উপর এসে পড়ল, তাই আমাকে পাগল হওয়ার অভিনয় করতে হলো। না হলে আমি শাস্তি পেতাম এবং সারা জীবন আমাকে জেলে পার করতে হতো। কারণ ওরা ওই লোকটিকে শেষ করে সবাই পালিয়ে গিয়েছিল। কিন্তু আমি লোকটিকে বাঁচাতে সেখানেই রয়ে গেছিলাম। কিন্তু ও শেষ পর্যন্ত এই পৃথিবী ছেড়ে চলে যায় এবং অভিযোগ আমার উপরে আসে। আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। এখনো ওই ছেলেদের বাড়ির লোকেরা এই এলাকাতেই থাকে। আমার কারণে তাদের ক্ষতি হয়েছিল, তাই আমাকে পাগলামির অভিনয় করতে হয়েছিল। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে ওরা বাড়ি বিক্রি করে দিয়েছে আর 1 মাস পরে এই এলাকা ছেড়ে চলে যাবে। আর ওরা চলে যাওয়ার পর আমি নিজের মতো করে বাঁচতে পারব।
আমি তোমাকে এসব বলিনি, কারণ ভেবেছিলাম একবার ওরা এখান থেকে চলে গেলে তোমাকেও বলবো। কিন্তু তোমার ভাই যখন বলল যে তুমি এই সম্বন্ধ মেনে নিয়েছ, তখন আমরা অনেক অবাক হয়েছিলাম। আমরা যখন ভিতরের ব্যাপারটি জানতে পারি, তোমাকে না দেখেই বিয়েতে হ্যাঁ বলেছিলাম। ভাবলাম তোমাকে বাঁচিয়ে কিছুটা পুণ্য অর্জন করি। তোমাকে অনেক ভালোবাসি, তোমার মনটা অনেক সুন্দর। আমি শুধু কাজের জন্যই বাইরে যেতাম, আর বাইরে গেলেই আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। তখন তোমার জন্য কিছু কেনার কথা ভাবতাম, আরও ভাবতাম তুমি বিরক্ত হয়ে আমাকে ছেড়ে না চলে যাও। কিভাবে একজন পাগলের সাথে থাকা যায়, তাই আমি তোমার দুঃখ কমানোর জন্য তোমার জন্য উপহার নিয়ে আসার চেষ্টা করতাম, যাতে তুমি অনেক খুশি হও। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকল। তিনি বললেন, তুমি আবার কাঁদছ কেন? আমি বললাম, আমি সুখে কাঁদছি। তখন তিনি বললেন, খুবই অদ্ভুত, দুঃখেও কাঁদো আবার সুখেও। আর দেখো, এখন থেকে তোমার জীবন অনেক ভালো যাবে। আর মাত্র 1 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। আমি ভাবছি আল্লাহ আমার কোনো পুণ্যের ফল আমাকে দিচ্ছেন। আমি কখনো কারো খারাপ করিনি, কিন্তু আমার নিজের দাদা আমার সাথে এত খারাপ করেছে। কিন্তু আল্লাহর কৃপা, আপনি একদম ঠিক আছেন। তিনি বললেন, চিন্তা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবসময় তোমার খেয়াল রাখব আর তোমার সাথে থাকব। আমাদের জীবন অনেক সুখের হবে। আস্তে আস্তে আমি প্রচার করলাম যে আমি আমার স্বামীর চিকিৎসা করিয়েছি। এখন আমরা দুইজন অনেক সুখেই আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।